দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যতই আধুনিক জীবন যাপনে অভ্যস্ত হচ্ছি ততই পরিবেশের উপর চাপ পড়ছে। ফলে বাড়ছে কলকারখানার কালো বিষাক্ত ধোঁয়া ও বজ্র। বর্ধিত জনসংখ্যার খাদ্য, বাসস্থান এবং অন্যান্য চাহিদা পূরণ করতে গিয়ে বিলুপ্ত হচ্ছে বনাঞ্চল, নদীনালা, খালবিল। সেই সঙ্গে বিলুপ্ত হচ্ছে এসব স্থানে বসবাস করা বিভিন্ন ধরনের ছোট বড় বন্য প্রাণী। তাই বর্তমান প্রেক্ষাপটে প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতি এবং পরিবেশকে সুন্দর রাখতে আমাদের প্রত্যেককে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। তাই আসুন বেশি বেশি বৃক্ষরোপণ করি, প্রকৃতি এবং পরিবেশকে সুন্দর রাখি, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করি। বন্ধুরা, সবুজ বাংলা পর্বে আজ শোনাব ঔষধি বৃক্ষরোপণের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো ঔষধি বা ভেষজ উদ্ভিদ চাষের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ঔষধি বা ভেষজ উদ্ভিদ চাষের সম্ভাবনা কেমন আমাদের এই বাংলাদেশে? দেখুন, স্বাস্থ্য রক্ষা বা মানব স্বাস্থ্যের পরিচর্যায় ভেষজ উদ্ভিদের ব্যবহারের যে ইতিহাস, সেটি মানব সভ্যতার ইতিহাসের মতোই সুপ্রাচীন এবং ঘটনাবহুল। আমরা এখন যে চিকিৎসা ব্যবস্থা দেখি সেটি কিন্তু অতীতে ছিল না। তখন মানুষ বিভিন্ন ধরনের লতাপাতা, ঔষধি এবং ভেষজ গাছের উপর নির্ভর করত এবং সেটিই কিন্তু মানুষের স্বাস্থ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এখনও পৃথিবীর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষ সারা পৃথিবীতে এই ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছের উপর নির্ভর করে তাদের চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য। সুতরাং সে দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে এই ভেষজ বা ঔষধ উদ্ভিদ চাষাবাদের একটি বিরাট সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা তো রয়েছে, কিন্তু যদি সুবিধা না থাকে তাহলে কেন মানুষ চাষ করবে? এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব ঔষধি বা ভেষজ উদ্ভিদ চাষের সুবিধাগুলো সম্পর্কে, যেসব কারণে আমাদের কৃষিজীবী ভাই বোনরা আসলে এগুলো চাষ করবে। জি, প্রথম কথা হলো যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে বা ওষুধ উৎপাদন কারখানা রয়েছে, সেটির কিন্তু একটি অন্যতম উপাদান হলো এই ধরনের ঔষধি বা ভেষজ গাছ। তার মানে এগুলো যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় তাহলে তার কিন্তু একটি বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। আমরা দেখি নাটোরের খোলাবাড়িয়া, কাঁঠালবাড়িয়া, সেখানে অ্যালোভেরা, বাসক থেকে শুরু করে প্রায় শতাধিক ধরনের ঔষধি গাছ তারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকে। অতীতে যেটা ছিল সেটি হলো বনে জঙ্গলে আমাদের প্রাকৃতিকভাবেই ঔষধি গাছগুলো পাওয়া যেত, কিন্তু এখন অনেক কিছুই পরিবর্তন এসেছে। এখন এগুলো বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে একটি বাজার তৈরি হয়েছে ভেষজ এবং ঔষধি উদ্ভিদের। আমরা দেখি পৃথিবীতে বিশেষ করে বড় একটি দেশ চীন, যারা এই ধরনের ঔষধি ও ভেষজ উদ্ভিদ সারা পৃথিবীতে সরবরাহ করে থাকে। এছাড়াও এগুলোর কিন্তু আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে। আমরা দেখি যে এসব ভেষজ উদ্ভিদ উৎপাদন খরচ অত্যন্ত কম, এগুলোতে সার, কীটনাশক, বালাইনাশক কম লাগে, উৎপাদন খরচ কম হওয়ায় এগুলো কিন্তু লাভজনক ফসল এবং এগুলো বিক্রি করে তাৎক্ষণিকভাবেই কিন্তু কৃষকরা টাকা পয়সা পেতে পারেন। আমরা ফসলের যে বৈচিত্র্যকরণের কথা বলি, সেখানে ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ একটি নতুন সম্ভাবনা হতে পারে। অনেক সময় আমরা দেখি পতিত জায়গা যেখানে অন্য কোনো ফসল হয় না, ভেষজ বা ঔষধি গাছ লাগানো যায় এবং আমাদের যে গ্রামের যে নারীরা রয়েছেন তারা কিন্তু সহজে এই ফসলগুলো উৎপাদনের সাথে সম্পৃক্ত হতে পারেন। এখানে আমাদের গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠী এই ভেষজ উদ্ভিদ চাষাবাদের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। একদমই তাই। কিন্তু আমাদের দেশে আসলে বর্তমানে ভেষজ উদ্ভিদের অবস্থানটা কেমন, এ পর্যায়ে যদি আমাদেরকে জানাতেন। বাংলাদেশে ভেষজ উদ্ভিদের সংখ্যা কত তা নিয়ে একটু মতভেদ রয়েছে, তবে আমরা এখন পর্যন্ত তালিকাভুক্ত ভেষজ উদ্ভিদের সংখ্যা 546টি বলে জানতে পারি। তবে এটা কম বেশি হতে পারে, কারণ আমরা জানি যে অধিকাংশ ভেষজ উদ্ভিদ লতা গুল্মভুক্ত। অনেক উদ্ভিদ রয়েছে যেগুলোর ভেষজ গুণ এখনো আমরা জানি না অথবা সেভাবে জানা হয় নাই। তবে 5 শতাধিক ভেষজ উদ্ভিদ আমাদের দেশে রয়েছে। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব আমাদের দেশে ভেষজ উদ্ভিদের ব্যবহার সম্পর্কে। আসলে বাংলাদেশে বার্ষিক কী পরিমাণ ভেষজ উদ্ভিদ ব্যবহার হয় তার সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই, কিন্তু আমাদের দেশে বর্তমানে ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী কারখানা রয়েছে যারা এইসব ভেষজ উদ্ভিদ ব্যবহার করে। আরেকটি বিষয় হলো, এসব ভেষজ উদ্ভিদের আরেকটি জায়গায় বড় ব্যবহার রয়েছে, সেটি হলো প্রসাধন সামগ্রী। বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রীতে ভেষজ উদ্ভিদ ব্যবহার হয়। যেমন আপনি অ্যালোভেরার কথা জানেন, এটির ব্যাপক ব্যবহার হয়ে থাকে
এবং দেশে প্রতি বছর ভেষজ সামগ্রী বিদেশ থেকেও আমদানি করা হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই কাঁচামালগুলো নিজেরা উৎপাদন করতে পারি এবং আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও রপ্তানির একটি সুযোগ রয়েছে। তো এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে কি কি ভেষজ উদ্ভিদের চাষাবাদ আসলে করা যায়? এই ভৌগোলিকগত অবস্থানগত কারণে কি কি চাষাবাদ করা আসলে সুবিধা হয়? আপনি যথার্থই বলেছেন। আসলে সব ধরনের উদ্ভিদ সব ধরনের আবহাওয়ায় জন্মে না। আমাদের দেশের যে আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু অধিকাংশ ধরনের উদ্ভিদই কিন্তু জন্মানো সম্ভব। আমরা বাংলাদেশে যে ভেষজ উদ্ভিদগুলো রয়েছে এগুলোকে মোটা দাগে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো গুল্ম জাতীয়, লতা জাতীয় অথবা শ্রাব বা ছোট গাছ অথবা বৃক্ষ জাতীয় কিন্তু আমাদের রয়েছে। এর মধ্যে আমরা দেখি যে বাংলাদেশে অনেক গাছেরই কিন্তু ভেষজ গুণ রয়েছে। তার মধ্যে অ্যালোভেরা রয়েছে, সাতিম রয়েছে, তারপরে বাসক রয়েছে, এই ধরনের ওলট কম্বল অনেক ধরনের গাছ কিন্তু আমাদের রয়েছে। আমরা প্রায় 5 শতাধিক ভেষজ উদ্ভিদ বাংলাদেশে রয়েছে। এই পর্যায়ে বিশ্ববাজারে ভেষজ উদ্ভিদের চাহিদা কেমন বর্তমানে? বিশ্বে প্রতি বছর প্রায় $43 বিলিয়ন মূল্যের ভেষজ উদ্ভিদের কেনাবেচা হয় এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতি বছর $1.3 বিলিয়ন মূল্যের ভেষজ ওষুধ বিক্রি হয় এবং পৃথিবীতে যেসব অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করা হয় তার 33% ভেষজ রাসায়নিক থেকে প্রস্তুত করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে সারা বিশ্বে ভেষজ উদ্ভিদের ব্যবহার $62 বিলিয়ন মতো এবং প্রতি বছর কিন্তু এই চাহিদা বাড়ছে 10.15% হারে। আপনারা জানেন সারা বিশ্বের মানুষই কিন্তু এখন স্বাস্থ্য সচেতন এবং তারা প্রকৃতি থেকে তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের অনেক উপকারে আসবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ ও বন্য প্রাণীরা বেঁচে থাকার জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে শোনাবো একটি গান। শিল্পী বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রুনা, গানের কথা সাজিয়েছেন কল্পনা সরকার, সুর করেছেন শাহিন। বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন, সাথে তাল মিলিয়ে পায়ে পায়ে পা ফেলে যাচ্ছিল একদিন বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন। বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন, জলবায়ুর এই মোকাবেলা ভাবনায় নয় সারা বেলা, জলবায়ুর এই মোকাবেলা ভাবনাই নয় সারা বেলা। খাদ্য স্বাস্থ্য সমাজ কর্মসূচির এই আওতায় আজ মৎস্য শস্য কিংবা পশুপালন, বাংলার স্বপ্ন, বাংলার সময়ের সাথে সাথে চলে এলাম আমাদের জন্য নির্ধারিত সময়ের প্রান্ত সীমায়। এবারে বলে যেতে চাই আজকের শেষের কথাগুলো। আজ অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম GM তারিক, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, সবুজ প্রান্তর। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মৃন্ময় মণ্ডল তুষার। এই অনুষ্ঠানটি আবারও শুনতে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন।